সুপ্রিয় শিক্ষার্থী, হরিনারপুর স্কুল কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের অনলাইন ক্লাসে আমরা এসএসসি 2022 সালে যে পরীক্ষার্থীদের রয়েছে তাদের একটি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এই টপিকটা নিয়ে আলোচনা করি। তো প্রিয় শিক্ষার্থী, চলো আর দেরি না করে স্টার্ট করি। আমাদের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে তোমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স কি তোমরা হয়তো ইতিমধ্যে যে বিগত ক্লাসগুলোতে বিগত শ্রেণীগুলোতে তোমরা জেনেছো অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো, ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনগুলো। তবুও আমি একবার তোমাদেরকে প্রাথমিক ধারণা দিব যে অ্যাসার্টিভ সেন্টেন্স হলো যেগুলোতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট রয়েছে। প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে ভার্ব থাকবে, তারপর হচ্ছে অবজেক্ট থাকবে। যেমন দেখো, সাবজেক্ট রাতুল ইজ অ্যাটেন্ডিং টু হিজ স্টাডি, এখানে একটা সাবজেক্ট রয়েছে, একটা ভার্ব রয়েছে এবং বাকি অংশ রয়েছে। প্রথম হচ্ছে কম্পালসারি যেটা থাকবে সেটা হচ্ছে তোমার সাবজেক্ট প্রথমে থাকবে, তারপরে ভার্ব, এরপর হচ্ছে বাকি অংশ। তো চলো শিক্ষার্থী, আজকে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় আমরা সেই বিষয়ে একটু আলোকপাত করি। তো অ্যাসার্টিভ সেন্টেন্স কি আমরা সেটা জানলাম, আর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ হচ্ছে অ্যাসার্টিভ মানে হচ্ছে তোমার বর্ণনামূলক বাক্য। আমি খাই, আমি যাই, হ্যাঁ আমি করি, আমি বোর্ডে লিখি, আমি ক্লাস করি, মানে বর্ণনামূলক যে বাক্যগুলো সেটা হচ্ছে অ্যাসার্টিভ। আর এই বর্ণনামূলক বাক্যগুলোকে যখন আমরা প্রশ্ন আকারে করি, হ্যাঁ ধরো আমি ভাত খাই, আর যদি এটাকে আমি প্রশ্ন আকারে আমি কি ভাত খাই, হ্যাঁ ধরো সে ভালো ছেলে, করিম একজন ভালো ছেলে, এটাকে যদি আমরা বাংলাতে রূপান্তর করি যে ইন্টারোগেটিভে নিয়ে যাই, সেক্ষেত্রে বলি করিম কি ভালো ছেলে, মানে হচ্ছে আমরা যে কথাটা বলি অ্যাসার্টিভ সেন্সে, যে কথাটা বলি সেটা আমরা ইন্টারোগেটিভ সেন্সে কিভাবে রূপান্তর করব সেই কৌশলটা জানবো। তবে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করার সময় তোমাদেরকে অবশ্যই বাক্যের অর্থগত কোনো পরিবর্তন যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ট্রান্সফরমেশনে আমাদের বাক্যের অর্থগত কোনো পরিবর্তন হবে না, কিন্তু বাক্যের যে ব্যাকরণগত যে পরিবর্তন সেটা সাধিত হবে। তো এটা কিভাবে হবে আমি তোমাদেরকে প্রথম যে 1 নাম্বার রুলসে আমি তোমাদের জন্য লিখেছি, অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ বাক্য হলে, অ্যাসার্টিভ বাক্য হলে কিভাবে আমরা ইন্টারোগেটিভ করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু মনোযোগ দাও, খুবই সহজ, জাস্ট একটা দুটা রুলস তুমি মনে করলো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ খুব ইজিলি করতে পারবে। তো এটা করার জন্য আমাদেরকে যে কৌশলটা প্রথমে অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে। মানে অ্যাসার্টিভের যে অক্সিলারি ভার্বটা থাকবে সেই অক্সিলারি ভার্বটাকে তুমি আগে নিয়ে আসবে, পাশাপাশি তোমাকে প্লাস নট যুক্ত করতে হবে। কখন নট যুক্ত করতে হবে? কারণ হচ্ছে বাক্যটা যদি তোমার অ্যাফার্মেটিভ থাকে অর্থাৎ নাবোধক থাকে, তখন তোমাকে নাবোধক ইন্টারোগেটিভ করার সময় নাবোধক করতে হবে। দ্যাটস ওয়াই তোমাকে সেখানে নট যুক্ত করতে হবে, না হলে অর্থের পরিবর্তন হয়ে যাবে। তোমরা মনে করতে পারো যে স্যার অ্যাসার্টিভে নট নাই, কিন্তু এখানে নট কেন আনতেছে? কারণ হচ্ছে যেন অর্থের পরিবর্তন না হয়। ইতিমধ্যে আমরা বলেছি যে অর্থের পরিবর্তন হতে পারবে না, যে ইন্টারোগেটিভ করার সময় অর্থের পরিবর্তন হওয়া যাবে না। তো সেক্ষেত্রে অক্সিলারি ভার্বটাকে আমরা আগে নিয়ে আসবো, তারপরে নট আনবো, তারপরে সাবজেক্ট আনবো, এরপরে আমরা বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দেব। তো দেখো, আমরা অক্সিলারি ভার্বটাকে প্রথম নিয়ে আসতেছি। আমাদের আছে এখানে রাতুল ইজ অ্যাটেন্টিভ টু হিজ স্টাডি, রাতুল তার পড়াশোনায় খুবই মনোযোগী। তো সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বকে আমাদের কৌশল অনুযায়ী অক্সিলারি ভার্বকে প্রথমে আমরা নিয়ে আসব, হ্যাঁ। এরপরে যেহেতু সেন্টেন্সটা আমাদের অ্যাফার্মেটিভ আছে, সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করতে হবে। তো দ্যাটস ওয়াই তোমাকে এখানে নটটাকে আনতে হবে। তো যে আমাদের নটের সংক্ষিপ্ত রূপ, হ্যাঁ আমরা আনলাম ইজ অন। আচ্ছা, এরপর আমাদেরকে বলা আছে কি যে সাবজেক্ট প্লাস সাবজেক্টটা আনতে হবে। সাবজেক্ট, তাহলে আমাদের সাবজেক্ট কি? রাতুল। রাতুল, এরপরে এই যে ডট ডট মানে হচ্ছে এখানে বাকি অংশ, যে বাকি অংশ কি রয়েছে? অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ।
প্রশ্নবোধক চিহ্ন। দেখেছো যে রাতুল ইজ অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ, আর এখানে যখন আমরা ইন্টারমিডিয়েট পরিবর্তন করলাম তখন আছে ইজ নট রাতুল অ্যাটেন্টিভ টু হিজ স্টাডি, প্রশ্ন করা হয়েছে। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করবা যে প্রশ্নবোধক বাক্যগুলো করার সময় তোমার টিউনটা পরিবর্তন হয়ে যায়। আমি বললাম রাতুল ইজ অ্যাটেন্টিভ টু হিজ স্টাডি, বাট আমরা যখন এটাকে ইন্টারমিডিয়েট করে বলি তখন ইজ নট রাতুল অ্যাটেন্টিভ টু হিজ স্টাডি। হ্যাঁ, এরকম একটা তোমাকে টিউনগত পরিবর্তন আনতে হবে। আচ্ছা, এরপর শিক্ষার্থী চলো যে আমরা প্রথম বলেছি যে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ বাক্য যেটা, সেটা যদি অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁবোধক বাক্য যেগুলো রয়েছে সেগুলোকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ করব। এখন আমরা 2 নম্বর রুলে আমরা শিখব অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ বাক্যটি নেগেটিভ হলে, অ্যাসার্টিভ বাক্যটি যে নেগেটিভ হলে আমরা কি করব। নেগেটিভ মানে হচ্ছে যে বাক্যটা তোমার না বোধক থাকবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বাক্যটাকে কিভাবে আমরা হাবোধক করব সেই ব্যাপারটা আমাদেরকে এখানে আমাদের কৌশলে বলা হয়েছে, কিন্তু অর্থের পরিবর্তন হবে না। এই ব্যাপারটা বারবার বলতেছি কারণ হচ্ছে তোমরা হয়তো যে কনফিউশনে ভুগতে পারো যে এখানে নট নেই কিন্তু স্যার নট আনতেছে কেন, আবার এখানে নট আছে এখানে আবার নট বাদ দেওয়া হয়েছে কেন, সেই ব্যাপারটা ক্লিয়ার হবে। আচ্ছা আসো, যে আমাদের 2 নম্বর রুলস আছে অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ বাক্যটি নেগেটিভ হলে আমাদেরকে কি করতে হবে, কৌশল বলা আছে অক্সিলারি ভার্ব। যতগুলা ইন্টারমিডিয়েট সেন্টেন্স দেখবা সবগুলোর ক্ষেত্রে প্রথমে অক্সিলারি ভার্বটা আসবে অথবা ডাব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড আসবে। তো আমাদের অক্সিলারি ভার্ব প্রথমে আনতেই হবে। তাহলে যে অক্সিলারি ভার্ব আনতে হবে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ। এখানে কিন্তু নট আছে, এখানে কিন্তু নট নাই, কারণ হচ্ছে কি নেগেটিভ বলে বাক্যে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সে নট থাকবে কিন্তু ইন্টারোগেটিভ করার সময় তোমার সেখানে নট হবে না। তেমনি দেখো বলা আছে রাহি ইজ নট আ গুড স্টুডেন্ট, রাহি ভালো স্টুডেন্ট নয়, কিন্তু এখানে দেখো সেটাকে আমরা যখন ইন্টারোগেটিভ করলাম যে আমাদের কথা অনুযায়ী কৌশল অনুযায়ী আনলাম ইজ, তারপরে সাবজেক্ট আনলাম রাহি, এরপরে বাকি অংশ এই যে বাকি অংশ, এই বাকি অংশটা আমরা বসিয়ে দিলাম এখানে যে ইজ রাহি আ ব্যাড স্টুডেন্ট, রাহি কি খারাপ স্টুডেন্ট, মানে হচ্ছে কি রাহি খারাপ স্টুডেন্ট নয়। দেখছো যে অর্থের পরিবর্তন যেন না হয় সেজন্য আমাদেরকে অ্যাফার্মেটিভ হলে নট যুক্ত করতে হয়, আর অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ থাকে তখন সেখানে আমাদেরকে ওখানের যে অ্যাসার্টিভ যে নট থাকে সেই নটটা আমাদেরকে বাদ দিয়ে দিতে হয়, অর্থাৎ অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করার সময় অ্যাফার্মেটিভ করে ফেলতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের রুলসগুলোর মধ্যে 3 নম্বর এবং 4 নম্বর রুলসটা আলোচনা করব। তার মধ্যে দেখো আমাদের 3 নম্বর রুলে বলা হয়েছে মূল ভার্ব যুক্ত অ্যাসার্টিভ বাক্য হ্যাঁবোধক হলে, মূল ভার্ব যুক্ত আমরা ইতিমধ্যে আলোচনা করেছিলাম যে অক্সিলারি ভার্ব যুক্ত যে অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে সেগুলোকে কিভাবে ইন্টারোগেট করতে হয়। এখন আমরা জানবো মূল ভার্ব। এখন মূল ভার্ব কোনগুলো? মূল ভার্ব হচ্ছে যে রুহি প্লেজ ফুটবল, এই যে প্লেজ এটা হচ্ছে মূল ভার্ব, এটা অক্সিলারি ভার্ব নয়। মূল ভার্ব রুহি বল খেলে, খেলাটা একটা কাজ। তো সেক্ষেত্রে আমরা যেগুলোতে কাজ রয়েছে কর্ম রয়েছে সেই বাক্যগুলোকে আমরা মূল ভার্ব দিয়ে সেন্টেন্স গঠন করি। এখন এক্ষেত্রে যে এই মূল ভার্ব যুক্ত অ্যাসার্টিভ বাক্য হ্যাঁবোধক হলে অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্যগুলো যদি অ্যাফার্মেটিভ থাকে সেক্ষেত্রে মূল ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যগুলোকে তোমরা কিভাবে যে ইন্টারোগেটিভ করবা সেটা সেম একই জিনিস, শুধু একটু ভিন্নতা রয়েছে। আমরা ইতিমধ্যে বলেছিলাম যে অক্সিলারি ভার্বকে আগে নিতে হয়, তেমনি সেম ভাবে মূল ভার্ব থাকলে অক্সিলারি ভার্বকে আগে নিতে হয়। সেই অক্সিলারি ভার্ব যেগুলো রয়েছে মূল ভার্বের ক্ষেত্রে ব্যবহার হয় সেটা হচ্ছে ডু, ডাজ, ডিড। এই যে ডু আর ডাজ রয়েছে এই দুটো কিন্তু ওরা ভাই, এই দুইটা হচ্ছে ভাই, আর এই যে ডিড রয়েছে এরা হচ্ছে এই হচ্ছে কি এই দুই ভাইয়ের সৎ ভাই। আমি এটাকে এইভাবে ধরি কারণ হচ্ছে এই দুটা একই ভাবে ব্যবহৃত হয়, শুধু হচ্ছে একটু ভিন্নতার কারণে হয় না। আর এটা কোথায় হয় কিভাবে হয় সেটা আমরা নিচে আলোচনা করতেছি। আসলে তো সেক্ষেত্রে যে মূল ভার্ব যুক্ত অ্যাসার্টিভ বাক্য হ্যাঁবোধক হলে সেক্ষেত্রে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব, যে আমাদের কৌশলে বলা আছে প্রথমে আনতে হবে ডু, ডাজ, ডিড প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস বি1 হচ্ছে ভার্বের বেস ফর্ম,
ভার্বের বেস ফর্ম B1। তাহলে যে প্রথম আনতে হবে আমাদের টেন্স অনুযায়ী যে এখানে যে ভার্ব রয়েছে সেই ভার্ব অনুযায়ী কোনটা আসে। তো সেক্ষেত্রে আমরা জানি যে বাক্যটা প্রথমে বের করতে হবে কোন টেন্সে আছে। টেন্স তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে রুহি প্লেস ফুটবল, রুহি বল খেলে, তাহলে এটা হচ্ছে একটা প্রেজেন্ট সেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট সেন্সে রয়েছে। আরো ভালোভাবে আমরা বুঝতে পারবো কিভাবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট সেন্সে রয়েছে, কারণ হচ্ছে আমাদের ভার্বের শেষে এস বা ইএস রয়েছে। আমরা জানি যে একদম বেসিক আমাদের যে রাইট ফর্মস অফ ভার্বের যে রুলস গুলো রয়েছে তার মধ্যে প্রায় এক নাম্বার রুলসই রয়েছে এটা যে সাবজেক্ট যদি প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ভার্বের শেষে এস বা ই। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন মানে যে থার্ড পারসন কোনগুলা, যে আমি তুমি ছাড়া যেগুলা থাকে সেটাই হচ্ছে থার্ড পারসন। যেমন হি সি ইট বা কারো নাম বা কোনো বিষয়, হ্যাঁ এগুলাকে আমরা অর্থাৎ মানে আমি তুমি ছাড়া, হ্যাঁ আমি তুমি অথবা আমরা তোমরা ছাড়া বাকি যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের থার্ড পারসন। তাহলে রুলটা হচ্ছে থার্ড পারসন এবং তারপরে সেটা হচ্ছে সিঙ্গুলার, এক বছর। তো সেক্ষেত্রে এই জন্য এখানে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা জানি সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন ভার্বের শেষে এস বা ইএস হবে। তো এটা আমাদের মেইন বিষয় না, মেইন বিষয় হচ্ছে যে আমাদেরকে যে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে ইন্টারপ্রেট করব যে যদি আমাদের বাক্যটি হ্যাঁ-বোধক হয়ে থাকে। তো সেই অনুযায়ী আমাদের যে প্লেস রয়েছে, প্লেসের ক্ষেত্রে যে ভার্বের শেষে এস বা ইএস যখন দেখবা, ভার্বের শেষে যখন এস বা ইএস দেখবা তখন বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তখন তোমাদেরকে ডাজ আনতে হবে, হ্যাঁ ডাজ, ডাজের যেমন শেষে ইএস রয়েছে তেমনি দেখবা প্রেজেন্ট ইনডিফিনিট ক্ষেত্রেও ভার্বের শেষে এস বা ইএস থাকে। সেজন্য সব সময় যে এগুলাকে ডাজ দিয়ে করতে হয়। তাহলে আমরা করি যে প্রথমে কৌশল অনুযায়ী আমাদের ডাজ, হ্যাঁ ডাজ আনলাম, ডাজ, এরপর হচ্ছে সেন্টেন্সটি যেহেতু হ্যাঁ-বোধক রয়েছে আমাদেরকে না-বোধক করতে হবে ইন্টারপ্রেট করার সময়, তাহলে ডাজ নট, তারপর প্লাস সাবজেক্ট আনতে হবে। আমাদের সাবজেক্ট কি আছে? রুহি। সাবজেক্টটা কি আছে? রুহি আছে। তাহলে রুহি, রুহি, তারপরে কি বলা আছে যে B1, B1 হচ্ছে ভার্বের বেস ফর্ম। এখানে এস আছে, এসটা থাকবে না। এসটা কেন থাকবে না? কারণ হচ্ছে আমরা ডাজ নিয়ে আসছি, ঠিক আছে। প্রথমে বাক্যের শুরুতে যদি তোমরা ইন্টারোগেটিভ করার সময় ডু, ডাজ, ডিড যদি নিয়ে আসো তখন ভার্বের সবসময় বেস ফর্ম বসবে, ভার্বের সাথে কিছু বসবে না, হ্যাঁ। তাহলে ডাজন প্লে, রুহি প্লে ফুটবল। বাক্যের শেষে কি হবে? বাক্যের শেষে প্রশ্নবোধক বাক্য। আচ্ছা, এবার চলো শিক্ষার্থী আমরা রুলস 4 নাম্বার রুলস করে যে মূল ভার্ব যুক্ত অ্যাসার্টিভ বাক্যটি নেগেটিভ হলে, এর আগে আলোচনা করেছে বাক্যটি না-বোধক হলে, এখন হচ্ছে বাক্যটি না-বোধক হলে কি হবে। সেম ভাবে ওই যে তোমার অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমরা যেভাবে ইউজ করেছি এটাও সেটা, যে প্রথমে কি নিয়ে আসতে হবে? কৌশল অনুযায়ী ডু, ডাজ, ডিড প্লাস সাবজেক্ট প্লাস B1। এখানে কিন্তু নট যোগ করতে হয়েছে কারণ হচ্ছে বাক্যটি নাবোধক করতে হয়েছে। এখানে বাক্যটি নাবোধক আছে সেজন্য আমাদেরকে নাবোধক করতে হবে। দ্যাটস ওয়াই আমাদের এখানে নট নেই, কারণ হচ্ছে বাক্যের মধ্যে আমাদের নাবোধক থাকবে বা নট থাকবে বা নেভার থাকবে, বাক্যটা না সেন্স আমাদেরকে বোঝাবে। তো চলো শিক্ষার্থী আমরা এটাকে ইন্টারপ্রেট করি। ইন্টারপ্রেট করতে হলে প্রথমে আমাদেরকে আমরা জানি অক্সিলারি ভার্বকে আগে নিয়ে আসতে হবে। তাহলে সেন্টেন্সটা টেন্সটা আইডেন্টিফাই করতে হবে তোমাকে, হ্যাঁ টেন্স আইডেন্টিফাই করতে হবে। কেন? কারণ হচ্ছে তোমাকে এই তিনটা থেকে ডু, ডিড, ডাজ এই তিনটা থেকে তোমাদেরকে একটা নিতে হবে। তো সেক্ষেত্রে এই যে ডিডটা রয়েছে, হ্যাঁ সৎ বাই যাকে বলেছিলাম, এই শুধু ফার্স্ট টেন্সে বসবে, বাকি এটা প্রেজেন্ট ফিউচার সবগুলোতে বসবে, কিন্তু সেটা ডিপেন্ড করবে তোমার অক্সিলারি ভার্বের উপরে। তো সেক্ষেত্রে শুধু বলেছিলাম যে সাবজেক্টের পরে যদি থার্ড পারসন, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ডাজ হবে, বাকি ক্ষেত্রে আমাদের ডু আনতে হবে। তাহলে সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সটা দেখো যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা রয়েছে আজাদ ডিড নট রান ইন দা সান। আজাদ ধরো সানে খেলাধুলা করে না, ঠিক আছে, সূর্যের নিচে খেলাধুলা বা রোদের সময় খেলাধুলা করে না, এখানে সান দ্বারা রোদ বোঝানো হয়েছে, ঠিক আছে। তাহলে আজাদ ডিড নট বাক্যটি আমাদের দেখো নেগেটিভ রয়েছে, তাহলে বাক্যটাকে আমাদের কি করতে হবে? হ্যাঁ বোধক করতে হবে। তার মানে যে আমাদেরকে ডিড নট এটা তুলে ফেলতে হবে, কিন্তু আমরা এটা টেন্সটা আইডেন্টিফাই করতে হবে। দেখো আজাদ ডিড নট, তার মানে হচ্ছে এটা ফার্স্ট ইনডিফিনিট রয়েছে, ফার্স্ট টেন্স রয়েছে, তাহলে আমরা এখানে যে ডিড রয়েছে এই ডিডটা ইউজ করতে হবে। তাহলে ডিড, ডিড তারপরে অনুযায়ী সাবজেক্ট ডিড আজাদ, ডিড আজাদ
তারপরে কি বলা হয়েছে বি1, হ্যাঁ, ভার্বের বি1, রান আছে, রানই থাকবে, রান, এরপরে প্লাস বাকি অংশ, প্লাস বাকি রান ইন দা একেবারেই সহজ। তোমরা একটু খাতা কলম নিয়ে আরো কিছু বাক্য তোমাদের বইয়ে আছে, যে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ যে আমাদের টপিকটা রয়েছে তোমাদের বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে সাবলীল ভাষায় রয়েছে। সেক্ষেত্রে তুমি ওই জায়গায় কিছু এক্সাম্পল দেওয়া থাকবে, সেই এক্সাম্পলগুলো ফলো করে এই টপিকটা তোমরা নিজেদের মধ্যে আয়ত্ত করে নেবে। কারণ হচ্ছে সময় কম, আমাদের কাজ বন্ধ, করোনা পরিস্থিতি, দেশের পরিস্থিতি খুবই খারাপ। তোমরা বাসায় বসে পড়াশোনা করো এবং মনোযোগ দিয়ে তোমাদের যে গ্রামারের যে টপিকগুলো আছে সেগুলো তোমরা আয়ত্ত করো। তো এই ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, ইনশাআল্লাহ আবার দেখা হবে।